আমির খসরু মাহমুদ চৌধুরী অমিত শাহর সামনে হাত জোর করে দাঁড়িয়ে থাকেন, অথচ আমাদেরকে সে বলেন আমরা বাংলাদেশকে ভারতের শৃঙ্খল মুক্ত করতে চাই। তো আপনি কেন শৃঙ্খল মুক্ত করে আপনি কেন সেখানে যেয়ে দাঁড়িয়ে থাকেন? কিসের আশায়? বাংলাদেশে 18 কোটি জনগণ কি যথেষ্ট নয়? আমাদের এক অদৃশ্য খেলা চলছে ভারতকে নিয়ে বাংলাদেশে। প্রফেসর ইউনূসের সরকার যারা আছে তারা পর্যন্ত ভারতের ব্যাপারে কথা বলতে খুব হিসাব করে বলে। আমাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল জোর গলায় বলছেন ভারত আমাদের বন্ধু, ভারত আমাদের সবচেয়ে বড় প্রতিবেশী। তাদেরকে ছাড়া আমাদের চলবে না। আমরা তাদের সবসময় সমর্থন চাই। এগুলা কি, কি দিক আমি নির্দেশনা কোন? আপনার কাছে কৃতজ্ঞ আপনি আমাকে এই সময়টা দেন, আমাকে আপনি সম্মানিত করেন। এজন্য আমি কৃতজ্ঞ। আমি আপনার অনুষ্ঠানেই আপনাকে আনেন। আমি কোথাও যাই না। এ ঠিকই বলেছেন। ১ম কথা হচ্ছে স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে যেই নির্বাচনগুলো হয়েছিল, সবগুলো নির্বাচনই প্রশ্নবিদ্ধ। ২০১৪ থেকে শুরু করে ২০১৮, ২০২৪, ২০০০ আপনার সাথে স্থানীয় নির্বাচন, তার সাথে প্রত্যেকটা নির্বাচন, এমনকি স্কুল কলেজের গভর্নিং বডি নির্বাচন, এমনকি ফুটবল ফেডারেশন নির্বাচন, প্রত্যেকটা নির্বাচন প্রশ্নবিদ্ধ এবং অবৈধ। আমি মনে করি এবং আমাদের দল বিএনপি এবং অন্যান্যরা মনে করে এই নির্বাচনগুলোর সিদ্ধ হয়নি। এগুলো সব কারচুপি নির্বাচন হয়েছে। তাই যখন যেই চট্টগ্রাম এবং ঢাকা দক্ষিণে দুজনকে যখন ঘোষণা করা হলো, তাদের উচিত ছিল যদি আপনি করেন সাথে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনেও ব্যাপারটাও নজর দেয়া। কিন্তু কেন ওনারা নজর দেননি বা দিতে পারেননি, আমার একটা ছোট ব্যাখ্যা আছে এ ব্যাপারে। আপনি খুব খেয়াল করে দেখবেন বাংলাদেশের এই যে গত ১৫ বছর যে কথাটা আমরা বলি, হাসিনা সরকার ক্ষমতায় ছিল ভারতের তত্ত্বাবধানে, ভারতের সহায়তায়। সাথে কিন্তু একটা নাম আমরা বলি না, যেটা হলো ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এরা কিন্তু সবসময় ভারতের সাথে আছে এবং তাদের মধ্যে বিশ্বব্যাপী ইসলামোফোবিয়া যেটা আছে, ইসলামের ব্যাপারে অ্যালার্জি, ইসলামের ব্যাপারে ভয়, এটা কিন্তু তারা সৃষ্টি করেছে। ৯/১১ যেটা ২০০০ টুইন টাওয়ার ধ্বংসের পর থেকে। তারা এটার নেতৃত্ব দিচ্ছে, এখনো তারা ইসলামের বিরুদ্ধে আছে। সেটা কিন্তু আমরা ভুলে যাই। এই বিএনপি সরকার এবং অন্যান্য যাদেরকে তারা আগের থেকে ক্ষমতায় আসতে দেয়নি, তারাই কিন্তু আসতে দেয়নি। আবার তারাই কিন্তু শেষ সময়ে শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে। বলেছে যে, "তুমি পালিয়ে যাও। বা তোমাকে আর সমর্থন আমরা করব না।" রাতারাতি কিন্তু অবস্থান পরিবর্তন হয়ে গেছে। কিন্তু তাদের যে আমেরিকার মনোভাব কিন্তু পরিবর্তন হয়নি। তাই তারা কোন অবস্থাতেই আমার মনে হয় একজন পীরকে, চরমনাইয়ের পীর বলেন বা একজন আলেম বলেন, যাই বলেন, তাদেরকে তারা এইভাবে করে এট লিস্ট আপনার আদালতের রায় দিয়ে বা নির্বাচন কমিশনের অর্ডিন্যান্স দিয়ে তারা মেয়র দেবে না। এই উদাহরণ তারা সৃষ্টি করবে না। তারা কোন সময় চায় না বাংলাদেশে ইসলামিক দলগুলো বা ইসলামিক দলের জোট ক্ষমতায় আসুক। এটা তাদের হিডেন এজেন্ডা এবং ভারত সে লক্ষ্যে কাজ করছে। তাদের একজন সহযোগী হিসাবে, সহযোগী ঠিক বলা ঠিক না, তাদের একজন মানে অধস্তন হিসেবে। তাই এই ব্যাপারটাতে আমি কোন দুঃখ পাই না। আর আমি গত অনুষ্ঠানেও আপনাকে বলেছিলাম যে, এই যে আদালতের রায় দিয়ে যে ৬ মাসের জন্য ৯ মাসের জন্য যে আপনাকে মেয়র ঘোষণা করা বা বিভিন্ন পদে ঘোষণা করা, এটা আমার কাছে পছন্দ হয় না। আমার কাছে মনে হয় আপনি ১ মণ দুধের মধ্যে যদি ১ ফোঁটা চনা দিয়ে দেন, দুধটা যেমন শেষ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়, সেরকমই একটা ব্যাপার। আমাদের এত রক্ত, এত শ্রম, এত কষ্টের বিনিময়ে ১৫-১৬ বছরের নিদারুণ অত্যাচারের পরে সবার আন্দোলনের মাধ্যমে হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এটা তো আমরা এইসব হাসিনার আমলের নির্বাচন নিয়ে কথাই বলতে চাই না। নির্বাচন তো আমরা মানিই না এটাগুলো। এমনকি ২০১৮ সালে যেখানে বিএনপি গিয়েছে, গিয়ে ৬ টা সিট নিয়েছে এবং ডাক্তার কামাল হোসেন সহ আওয়ামী লীগের সব বাঘা কাদের সিদ্দিকী সহ সবার হাতে আমাদের প্রাণের প্রতীক, শহীদ জিয়ার প্রতীক এসব কুলাঙ্গার হাতে তুলে দিয়েছে। তাদের ব্যাপারে আমার অনেক বক্তব্য আছে, আমার অনেক ক্ষোভ আছে, দুঃখ আছে। তাই এসব নির্বাচন ১৮ সালের নির্বাচনও তো আমরা মানি না। আমরা মানতে চাই না, কারণ হতেই পারে না। কারা এটা করেছে, কারা এই নির্বাচনগুলোতে জয়েন করিয়েছে, কারা ভারপ্রাপ্ত চেয়ারপারসনকে বুঝিয়েছে, এর সামনে আসবে। কোন কিছু বাদ থাকবে না।
আল্লাহর রহমতে বেঁচে থাকলে আমরা এগুলো সামনে প্রকাশ করব এবং প্রকাশ করতে বাধ্য হব, কারণ আমাদের দলটাকে একটা শৃঙ্খলাবদ্ধ একটা অচল আয়তনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এটা আমরা মানতে রাজি না এবং মানব না। সেই জন্যই আজকে এই মুফতি ফজল করিমের এটাও বিবেচনা করা উচিত ছিল। যদি আপনি ২ টা করে থাকেন, ৩rd টা করা উচিত ছিল। তাকে মেয়র ঘোষণা করবেন কিনা জানি না। কিন্তু তার ব্যাপারে একটা সিদ্ধান্ত নিয়ে তাকে একটা ব্যবস্থা নেওয়া উচিত ছিল তার ব্যাপারে। যে নির্বাচনটা ঠিক হয়নি। আপনার আপনার পক্ষেই রায় দেওয়ার রাজা কথা ভাই, ছিল। আমি একটু আপনার কাছে একটা বিষয় আসি, যেটা আপনি বললেন যে মুফতি ফজল করিম হোক বা একজন আলেম হিসেবে ওনাকে হয়তো বা এরকমটা দিবে না, বা পশ্চিমারা চাইবে না, প্রতিবেশী দেশ তারাও চাইবে না বাংলাদেশে একজন আলেমকে এবং কোর্টের মাধ্যমে নিয়ে আসুক। তাদের নিয়ন্ত্রণটা এখনো বাংলাদেশে কেন রয়েছে? যে আমরা যে বলছি নতুন বাংলাদেশ, নতুন বন্দোবস্তের দিকে যাবে, ৫ আগস্টের পর বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে, কিন্তু আলেমদের প্রতি এই বৈষম্যটা আসলে এখন পর্যন্ত কেন হচ্ছে? মনির ভাই, সবচেয়ে দুঃখজনক, আমি গত অনুষ্ঠানে আপনাকে বলেছিলাম যে আপনি যদি একটা ধ্বংস হওয়া একটা জিনিসকে যদি আপনি পুনর্নির্মাণ করতে চান এবং আপনি যদি এটাকে ঠিক করতে চান, যেই কারণে এটা ধ্বংস হয়েছে, ধসে পড়েছে, সেই ইঞ্জিনিয়ার কে যদি আবার আপনি এটা পুনর্নির্মাণ করেন, তাহলে তো সেই গলত আবার হবে। যেই ইঞ্জিনিয়ারের কারণে এই বিল্ডিংটা সঠিকভাবে নির্মিত হয়নি, ভিত্তিটা আপনার গলদ ছিল, ভয়াবহ ভুল ছিল, ওইজন্য বিল্ডিংটা ধসে পড়েছে। সেই বিল্ডিংটাকে আবার আপনি ওই ইঞ্জিনিয়ারকে দায়িত্ব দিয়েছেন। "ভাই আসেন, আসেন, আপনি একটু সুন্দর করে এটা বানিয়ে দেন।" তো উনি তো আবার ওভাবেই বানাবেন। বাংলাদেশে ৫ই আগস্টের পরে, যেই বিপ্লবের পরে যে বাংলাদেশ হয়েছে, শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনার আত্মীয়স্বজন পালিয়ে গেছে এবং সাথে প্রধান সাঙ্গপাঙ্গরা পালিয়ে গেছে। কিন্তু বাদবাকি সবাই তো আছে। ভারত তো আছে। এক অদৃশ্য খেলা চলছে ভারতকে নিয়ে বাংলাদেশে। প্রফেসর ইউনূসের সরকার যারা আছে তারা পর্যন্ত ভারতের ব্যাপারে কথা বলতে খুব হিসাব করে বলে। আমাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল জোর গলায় বলছেন, "ভারত আমাদের বন্ধু, ভারত আমাদের সবচেয়ে বড় প্রতিবেশী। তাদেরকে ছাড়া আমাদের চলবে না। আমরা তাদের সবসময় সমর্থন চাই।" এগুলা কি, কি দিক নির্দেশনা পান আপনি? বলেন। যাদের হেজিমনির কারণে, যাদের নির্লজ্জ হস্তক্ষেপের কারণে বাংলাদেশের একটা নির্বাচন থেকে বলেন, সেনাপ্রধান নিয়োগ বলেন, আইজিপি নিয়োগ বলেন, কোন কিছু হতো না। সবকিছু বাংলাদেশের তারা নিয়ন্ত্রণ করত। তাদের গোয়েন্দা সংস্থা র এর মাধ্যমে। আপনি তাদের সাথে এখনো তাদের সাথে আপনার ভালো সম্পর্ক। আমি বলছি না আপনার সম্পর্ক খারাপ করবেন। কিন্তু আপনার কিছু রিঅ্যাকশন তো করতে হবে। সবকিছু তো আছে আগের গুলোই। সেই ভারতের প্রণয় ভার্মা, তাকে নিয়ে যাওয়া হয় বিভিন্ন জায়গাতে। সেই যে আমাদের আমির খসরু মাহমুদ চৌধুরী অমিত শাহর সামনে হাত জোড় করে দাঁড়িয়ে থাকেন। অথচ আমাদেরকে সে বলেন, আমরা বাংলাদেশকে ভারতের শৃঙ্খল মুক্ত করতে চাই। তো আপনি কেন শৃঙ্খল মুক্ত করে আপনি কেন সেখানে যেয়ে দাঁড়িয়ে থাকেন? কিসের আশায়? বাংলাদেশের ১৮ কোটি জনগণ কি যথেষ্ট নয় আমাদের ক্ষমতায় যাওয়ার জন্য? ১৮ কোটি জনগণ যদি আমাদের সাথে থাকে, ইউনাইটেড স্টেটস আমেরিকা বলেন, ইংল্যান্ড বলেন, যাই বলেন, তাদেরকেও আমরা ভয় করি না। এই একটা সমস্যা, আমরা নিজের জনগণের উপরে, নিজের পায়ের উপরে, নিজের উপরে আস্থা রাখতে পারি না। আমাদের বিশ্বাস নাই। দীর্ঘদিন যদি আপনি মনে হুইল চেয়ারে রাখি আপনাকে, সুস্থ মানুষ আপনি, আপনাকে হুইল চেয়ারে রাখলাম দীর্ঘদিন। ১ বছর, ২ বছর হুইল চেয়ারে বসা, আপনি এখান থেকে উঠতে পারবেন না। আপনি কিন্তু হুইল চেয়ার থেকে খুলে দিলে আর উঠতে পারবেন না। কারণ আপনার মানসিক অবস্থা, শারীরিক অবস্থা মনে করবে আমি হাঁটতে পারি না। আমি কোনদিন হাঁটতে পারতাম না। এটাই হলো বাস্তবতা। আজকে আমাদের বাংলাদেশের বিরোধী দলগুলো, বিএনপি, জামাত, তারা যেভাবে প্রতিযোগিতায় নেমেছে, ভারতের ভারতের আনুকূল্য অর্জনের জন্য, ভারত যেন একটু খুশি হয়। আমরা ভারতের এগেইনস্টে কিছু বলা যাবে না ভাই। কারণ ভাই আমরা অনেক কষ্ট করে ক্ষমতা যাওয়ার একটা অবস্থা হয়েছে। তার মানে আপনি বাংলাদেশের যে ২,০০০ মানুষ মারা গেছে, আমাদের বাচ্চারা, যে হাজার ২০,০০০, ২৫,০০০ লোক আহত হয়েছে, চোখ হারিয়েছে, অঙ্গানী হয়েছে, তারও আগে গত ১৫ বছরে আমার বিএনপি জামাতের যেসব ভাই নিহত হয়েছেন, গুম হয়েছেন, খুন হয়েছেন, পালিয়ে গেছেন, ধ্বংস হয়ে গেছেন, তাদের প্রতি আপনি অপমান করলেন। তাদের গালে জুতা দিয়ে আপনি মারলেন। এটা আমি মনে করি।